নমস্কার, বিকাশের গতি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সেই অনেক আগে থেকেই অতীত যদি দেখি আমরা, তাহলে মানব সভ্যতার বিকাশের গতিধারাকে আরও বেশি ত্বরান্বিত করার জন্যই কিন্তু আর্থসামাজিক উন্নয়ন তথা শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য এবং আধুনিকীকরণ সব কিছুকে নিয়ে কিন্তু মানুষ চলেছে এবং তাদের বিভিন্নভাবে প্রযুক্তিকরণের মাধ্যমে কিভাবে আরও আর্থসামাজিক উন্নয়ন ঘটানো যায় তাতে সচেষ্ট রয়েছে। এবং সেই সব কিছুকে যদি আমরা ধরি, তাহলে বিভিন্ন শিল্প সংস্থাগুলি বারবার কিন্তু তাদের ছাপ রেখেছে বিভিন্ন জায়গায়। তেমনই একটি শিল্প চা শিল্প, যেটা বলা হয় অনেক অনেক প্রাচীন। তবে তাকে নিয়ে আমরা আজকে কথা বলবো, আলাপচারিতায় থাকবো। আমাদের সাথে রয়েছেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের মাননীয় চেয়ারম্যান শ্রী সমীর রঞ্জন ঘোষ মহোদয়। নমস্কার স্যার। নমস্কার আপনাকে। অনেক অনেক স্বাগত দূরদর্শনের পর্দায়। আজকের এই অনুষ্ঠানে যে কথাটি বলছিলাম, যে চা শিল্প বা চাকে শুধুমাত্র শিল্প হিসেবে যখন ধরা হয়, তাহলে তার ইতিহাস তো অনেক বড়। সেটা নিয়ে একটু আলোকপাত করুন আপনি। দেখুন, প্রথমেই আমি ধন্যবাদ জানাবো দূরদর্শনের যে বিকাশের গতির যে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে। এবং যারা দর্শক শ্রোতারা আছেন তাদেরকেও আমাদের চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রথমে আপনাদের মাধ্যমে বলতে চাই যে দেখুন, ত্রিপুরার চা শিল্পের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। আমাদের চা শিল্প ত্রিপুরা রাজ্যে যাত্রাপথ তার শুরু হয় 1916 সাল থেকে। আচ্ছা। তারপর থেকে এই রাজ্যে মানে আমাদের সবচেয়ে প্রাচীনতম শিল্পের মধ্যে চা শিল্প একটি অন্যতম শিল্প, আজকের দিনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যদিও অনেক চড়াই উতরাই ছিল। আমরা যদি দেখি, একটু পেছনের দিকে তাকাই, আমাদের 80-র দশকের পরে, বিশেষ করে 90-র দশকে আমাদের রাজ্যে চা শিল্পের উপরে অনেক রকমের আঘাত আসে। সেটা উগ্রপন্থীর নামে আসে এবং বিভিন্ন রকমের আমাদের, বিশেষ করে তার পরবর্তী সময় 90-র দশকের পরে আমাদের রাজ্যে কতগুলি চিটফান্ডের প্রবেশ ঘটে। তারা চা বাগানগুলিকে নিয়ে অবৈধভাবে অনেক কাজে লিপ্ত হয়। তো মাঝখানে একটা মানে সুদীর্ঘ প্রাচীন আমাদের যে শিল্পের যে ঐতিহ্য ছিল, যেটা যে আভিজাত্যতা ছিল, সেখানে অনেকটাই ব্যাঘাত ঘটে। তার পরবর্তী সময়ে একটা লম্বা সময় যায় এবং 2018 সালে রাজ্যে একটি পালাবদল হয়, নতুন সরকার আসে। সরকার আসার পরে আমাদের এই চা শিল্পের প্রতি সরকারের বিভিন্ন রকমের দৃষ্টি দেওয়া হয় এবং তারই ফলশ্রুতি হিসেবে আমাদের রাজ্যে একের পর এক চা শিল্পের বিকাশের জন্য, সার্বিকভাবে বিকাশের জন্য, এবং চা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষ থেকে শুরু করে যারা রয়েছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, সবাই এখন অনেকে খুব খুশি আছেন, খুব ভালো আছেন। কারণ ইতিমধ্যে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, এই নতুন সরকার আসার পরেই আমাদের চা শ্রমিকদের মজুরি রাজ্যে 105 বছরের ইতিহাসে তাদের মজুরি ছিল 105 টাকা। আচ্ছা। মানে আর আমাদের 18-র পরে যখন নতুন সরকার রাজ্যে আসে, তারপরে 2 দফায় শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার মধ্য দিয়ে আমাদেরকে এখন 204 টাকা করা হয়েছে। এবং সেটা মানে শতাংশের হিসেবে যদি আমরা দেখি, তাহলে 94% বৃদ্ধি করা হয়েছে 7 বছরে। আর 105 বছরে হয়েছিল 105 টাকা। তো এটাই প্রমাণ করে যে সরকারের যে দৃষ্টিভঙ্গি চা শিল্পের উপরে, সেটা অনেকটাই পূর্বতন সরকারের আমলে এটা উপেক্ষিত ছিল। তো যাই হোক, বর্তমানে আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকার আমাদের চা শিল্পের সামগ্রিক বিকাশের জন্য একের পর এক অনেকগুলি সিদ্ধান্ত সরকারিভাবে নিয়েছেন। বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্প ঘোষিত হয়েছে, আপনারা জানেন। এই কথাটা যদি বলি একটু, যে মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্প, এটা একটা বিশাল প্রকল্প এবং এর অধীনে বোধহয় অনেক কিছু রয়েছে, সেটা নিয়েও আলোচনাতে আমরা থাকবো। আপনি যেহেতু এই কথাটা বলেছেন, আমি আপনাদের সকলকে, যারা দর্শকরা আমাদের সাথে রয়েছেন, তাদের মধ্যে যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে বলবো, সমীরদা, আমি দাদাই বলছি, সমীরদা কিন্তু একজন আইনজীবী, অ্যাডভোকেট, এবং অ্যাডভোকেটের একটা
বিশাল দৃষ্টিভঙ্গি থাকে বিভিন্ন ক্ষেত্রে, যেহেতু আইনি কিছু কিছু ব্যাপার রয়েছে এবং তার সাথে সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে আমরা শুনেছি আপনি এই যে চা শিল্পকে নিয়ে একটা ভীষণভাবে সুন্দর একটা কোর্স করে এসেছেন, সেটা সম্বন্ধে এবং এটা সুবিধা নিশ্চয়ই আমাদের রাজ্যের চা শিল্প পাচ্ছে। না, সেটা তো অবশ্যই, এটা তো থাকবে, যেহেতু আমি চায়ের উপরে আমার পড়াশোনা আছে। তো আজকে আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার মধ্য দিয়ে অনেকটাই সুবিধা হচ্ছে এবং চা শিল্পের সামগ্রিক বিকাশটা কোন দিকে নিয়ে গেলে পরে ভালো হবে সেদিক দিয়ে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। এখানে যেটা আমি বলতে চেয়েছিলাম যে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের যে ঘোষণা হয়েছে, এটা আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এটার মধ্যে দিয়ে প্রথমেই যেটা আমাদের শ্রমজীবী অংশের মানুষের জমির যে পাট্টা, জমির অধিকার, যে জমির অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, অর্থাৎ 2 গন্ডা করে জমি দেওয়া হচ্ছে প্রতিটি পরিবারের জন্য, প্রত্যেক পরিবারের জন্য 2 গন্ডা করে জমি দেওয়া। দেখুন, আমাদের রাজ্যে যে চা শিল্পের সঙ্গে যারা শ্রমজীবী অংশের মানুষ আছেন, তারা কিন্তু আমাদের অরিজিনালি তারা আমাদের দেশেরই নাগরিক। তারা মাইগ্রেটেড হয়ে আমাদের রাজ্যে এসেছিলেন, কেউ উড়িষ্যা থেকে, কেউ ঝাড়খণ্ড থেকে, কেউ বিহার থেকে। আজকে 3-4 জেনারেশন যাবত আমাদের রাজ্যে বসবাস করছেন। তো তাদের এক ইঞ্চি জমির মালিকানা তাদের ছিল না, কোনো অধিকার ছিল না জমির উপরে। আমাদের সরকার প্রথমেই যেটা হাত দিয়েছে, তাদের জমির অধিকার প্রতিষ্ঠা করেছে এবং প্রত্যেক পরিবারকে 2 গন্ডা করে জমি দিচ্ছে। তো আমাদের রাজ্যে 7,532টি পরিবার রয়েছে, চা শ্রমিকের পরিবার বর্তমানে। তার মধ্যে ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার 3,900-র উপরে আমাদের অলরেডি জমির পাট্টা বিতরণ হয়ে গেছে। আচ্ছা। আর বাকি যারা রয়েছে তারাও জমির পাট্টা সবাই পাবেন, তার প্রক্রিয়াও চালু আছে, এটা অনগোয়িং প্রসেস। বিষয়টা হচ্ছে এই জমির পাট্টা পাওয়ার সাথে সাথে এখানে চা শ্রমিকদের একটা সময় অনেক কিছু বিষয়ের উপরে তাদের যে বেসিক যে নিড, তাদের যে মৌলিক যে প্রয়োজনীয়তা যেগুলি, সেগুলি তারা আমাদের মালিকদের উপরে নির্ভর করতে হতো। এখন সেটা থেকে তারা মালিকদের উপরে নির্ভর করার কোনো বিষয় রইল না, কারণ তারা জমির পাট্টা পাওয়ার সাথে সাথে তারা প্রধানমন্ত্রীর আবাসন যোজনার ঘরের সুবিধা পাচ্ছেন, তারা জল জীবন মিশনের অধীন জলের সুবিধা পাচ্ছেন, আয়ুষ্মানের স্বাস্থ্যের সুবিধা পাচ্ছেন আয়ুষ্মান যোজনার মধ্য দিয়ে। এরকম 22টি সুবিধা ওরা উপভোগ করবেন এখন এই প্রকল্পের অধীনে। 22টি সুবিধা ওরা উপভোগ করবেন, যেটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। তো এটা এটার এই সুবিধাগুলি ভোগ করার ফলে আমাদের যে মালিক শ্রমিকরা যেমন একদিকে উপকৃত হচ্ছেন, তার অধিকার এবং সম্মান প্রতিষ্ঠা হচ্ছে। দেশের মোদিজির নেতৃত্বে যে সরকার চলছে, দেশের সমস্ত অংশের মানুষের, বিশেষ করে সমাজের প্রান্তিক মানুষের তার অধিকার এবং সম্মান প্রতিষ্ঠার জন্য যে দেশের সরকার যে নীতিমালা তৈরি করেছেন, প্রকল্প তৈরি করেছেন, সেই দিশা আমাদের রাজ্য সরকারও প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে একাধিক প্রকল্পের মধ্য দিয়ে আমাদের এই শ্রমজীবী অংশের মানুষদেরকে, বিশেষ করে প্রান্তিক সমাজের যারা রয়েছেন, তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য একের পর এক কাজ করে চলেছে সেই দিশায়। তারই ফলশ্রুতিতে আজকে এইগুলি হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে কি জানেন তো, আমি আপনাকে বলতে চাই এগুলি আগেও করা যেত, সেগুলি হয়নি কেন জানি না। তো যাই হোক, আমরা এগুলি নিয়ে এখানে আমি সময় নষ্ট করব না। এটুকু বলতে চাই যে আজকে আমাদের এই বর্তমানে আমাদের, যেমন আমি বললাম যে 105 বছরের শ্রমিকদের মজুরি ছিল 105 টাকা। এটা একটা বেশ ঐতিহাসিক ঘটনা। প্রায় 94% মজুরি বৃদ্ধি, 7 বছরের মাথায় আমরা 94% বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। এটা মালিকদের, এই যে বলছিলাম আমি যে কথাটা, যে এই প্রকল্পের অধীন যে সুবিধাগুলি পাবে, এই সুবিধাগুলি একসময় মালিকদেরকে বহন করতে হতো। আচ্ছা। প্ল্যান্টেশন আইন অনুসারে, আমাদের লেবার অ্যাক্ট অনুসারে মালিকদেরকে এগুলি স্ট্যাচুটরি। আচ্ছা। হ্যাঁ, এগুলি তাদেরকে বহন করার বিষয় ছিল। এই যে সোশ্যাল বার্ডেনটা এখন সরকারের কাঁধে এসছে। এখন সে একজন সাধারণ নাগরিক হিসেবে যারা সুবিধা ভোগ করেন পঞ্চায়েতের অধীনে, এখন তারাও সেই সুবিধাটা পাবেন। একসময় তারা পেতেন না, তারা বঞ্চিত থাকতেন। খুব ফ্রি ভাবে এখন কাজটা করতে পারেন। এখন তারা একজন কমন পিপল, একজন দেশের নাগরিকরা যে সুবিধাগুলি পেয়ে থাকেন, সেই সুবিধার আওতায় চলে এসেছেন। এটার জন্য সরকারের যে পদক্ষেপ, যে সরকার যে রাস্তাটা ওপেন করে দিয়েছে, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত।
ঐতিহাসিক কাজ হয়েছে আমাদের একদম রাজ্যে। একদম আমার মনে হয় দাদা, আমি মনে করি এবং অনেকে এটা আমার সাথে হয়তো বা একমত হবেন যে এই ভারত সরকারের যে একটা কথায় আছে বা একটা নীতিতে রয়েছে যে একাত্মকরণ, এক করে দেখা সকলকে, একদম সেখানে কোনো ভেদাভেদ নেই, সেটার মধ্যে কিন্তু একটা ব্যাপার এখানে চলে একদম আপনি দেখুন না, দেশের যশস্বী প্রধানমন্ত্রী যেরকম বলছেন যে সবকা সাথ সবকা বিকাশের যে স্লোগান, এটা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, এটা আজকে তার সমস্ত তার সুবিধা সুফল সবাই উপভোগ করছেন। এই সমাজের প্রান্তিক ব্যক্তি আমাদের রাজ্যে আপনাকে বলি, আমাদের রাজ্যে টোটাল এখন 52টি চা বাগান রয়েছে। তার মধ্যে 52টি চা বাগানের মধ্যে 5টি ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অধীন আছে, 11টি চা বাগান আছে সমবায় পরিচালিত, আর 36টি বাগান 36 গার্ডেন আছে আপনাদের বেসরকারি মানে পরিচালনাধীন। তো এখানে আমাদের শ্রমজীবী অংশের মানুষ সরাসরিভাবে যুক্ত রয়েছেন 15,000-এর মতো, 15,000 শ্রমিক কাজ করছেন প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে অনেক বেশি আছেন। একদম। তো এই শ্রমজীবী অংশের মানুষ কিন্তু আজকে তারা মানে খুব আনন্দিত, তারা খুবই উৎফুল্লিত যে আজকে এই সরকার তাদের প্রতি যে দৃষ্টি দিয়েছে। একদিকে ভারত সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলিও তারা উপভোগ করছেন, ভারত সরকারের যে স্কিমগুলি রয়েছে, অপরদিকে রাজ্য সরকারের কর্তৃক গৃহীত যে সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলির আওতায় ওরা চলে এসেছেন। একসময় ওরা এই সুবিধার আওতায় থাকতেন না, এটা হচ্ছে একটা ঐতিহাসিক, তাদের কাছে এটা একটা ভীষণ বিরাট পাওনা। বিরাট পাওনা। আরেকটা কথা বলি, দেখুন আমাদের আজকে যদি আপনি বলেন যে এই আজকের দিনে আমাদের সরকার মানে এই শ্রমজীবী অংশের মানুষের ওয়েলফেয়ারের দিক ছাড়াও যে বিষয়গুলি আমাদের সামগ্রিকভাবে চা শিল্পের বিকাশের জন্য কি কি কাজ করছেন, আমি বলি যে দেখুন আমাদের রাজ্যে আপনি জেনে খুশি হবেন যে আমাদের রাজ্যে টি অকশন সেন্টার হতে যাচ্ছে। আচ্ছা। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এখন আমাদের টি অকশন সেন্টার আমরা এই আগামী 1 মাসের মধ্যেই আমরা ওপেন করার জন্য আমরা তার প্রস্তুতি আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। এই অকশন সেন্টারের কাজটা কি আর অকশনটা কিভাবে হয় যদি একটু বলেন। নিশ্চয়ই এই অকশনের বিষয়টা আমি বলি যে অকশনে আমাদের রাজ্যে দেখুন যেটা বলছিলাম যে 52টি চা বাগান রয়েছে। 52টি চা বাগানে আমাদের রাজ্যে যে মোট যে চা উৎপাদন হয় এটা বড় মাত্রায় চা 90 লক্ষ থেকে 1 কোটি কেজি চা হয় আমাদের রাজ্যে। তো সেই চাটা আমাদের রাজ্যের যে পপুলেশন যা রয়েছে মানে সবাই যদি চাও খায়, সবাই যদি চা খায় তাহলে আমাদের মানে 30-35 লাখ কেজি চায়ের বেশি আমাদের কনজাম্পশনের প্রয়োজন নেই, চাহিদা নেই। বাকি চাটা আমাদের সবসময় আমাদের এই চাটা আমাদের বহিরাজ্যে অকশন মার্কেটে আমাদের পাঠাতে হয়। আচ্ছা। সেক্ষেত্রে আমাদের ত্রিপুরার বাইরে অকশন আমাদের ভারতবর্ষে 60টি জায়গায় আজকের দিন পর্যন্ত অকশন সেন্টার রয়েছে। তো সাউথ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া এবং আমাদের উত্তর পূর্বাঞ্চলের গুয়াহাটি মিলে। তো আমরা সাধারণত গুয়াহাটি এবং কলকাতা আমরা পাঠাতাম। তো সেক্ষেত্রে আমাদের একটা পরিবহন খরচের একটা বিশাল ব্যাপার থাকতো। আর আমাদের চায়ের যে গুণগত মান অনুসারে প্রাইস রিয়েলাইজেশনের ক্ষেত্রে একটা সমস্যাও থাকতো। আচ্ছা। তার কারণটা হচ্ছে কি দেখুন আসাম এবং পশ্চিমবঙ্গ দুটো রাজ্যই চা উৎপাদনকারী রাজ্য। একদম। তো তাদের রাজ্যে অকশন হয় চায়ের, সেখানে তাদের উৎপাদিত চাটা বিক্রি করার পরে কিন্তু আপনার ত্রিপুরা চাটাকে বিক্রির জন্য বাজারে নেওয়া হতো। সেক্ষেত্রে তার উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা থাকতো। তা আজকে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াসে প্রফেসর ডক্টর মানিক সাহার প্রয়াসে আমাদের রাজ্যে নতুন করে আমাদের যে টি অকশন সেন্টার হতে যাচ্ছে, এতে করে আপনার রাজ্যে চা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে, বিশেষ করে যারা মালিক পক্ষরা রয়েছেন, যারা সেলার আছেন, তারা যেমন উপকৃত হবেন, শ্রমিকরাও তার সুফল পাবেন। আপনার এখানে বাইরে চা পাঠানোর ক্ষেত্রে যেটা বলছিলাম পরিবহনের যেমন একটা খরচ আমাদের লাগতো, তাছাড়া আমাদের সময় ছিল একটা দীর্ঘ ব্যাপার। আচ্ছা। আমাদের টোটাল প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে আপনাকে 44 দিন সময় লাগতো। সেটা বিরাট সময় লাগতো। আমার রাজ্যে যখন এটা চালু হবে সেখানে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য 44 দিন লাগবে না। সেখানে আপনার 40%-এর উপরে সময় কম লাগবে, অর্থাৎ 26 দিনের মধ্যে প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে, মানে আমাদের রাজ্যে যখন রাজ্যে চালু হওয়ার সাথে সাথে। আচ্ছা, এই 44 দিনটা কি করে লাগতো এটা যদি একটু না, এটা তো ব্যাপারটা খুবই সহজ বিষয়। আমাদের রাজ্যে চা এখান থেকে একটা ইনভয়েস হবে, আপনি যাদের মাধ্যমে পাঠাবেন, ট্রান্সপোর্টারের মাধ্যমে আপনি পাঠাবেন, যেই ব্রোকারের কাছে যাবে, রেজিস্টার্ড ব্রোকার, দোজ হু আর রেজিস্টার্ড ফ্রম দ্য টি বোর্ড, তাদের কাছে যাবে, তারা এই মালটাকে ওয়্যার হাউসে নেবে,
ওয়্যার হাউস থেকে নিয়ে তারা এটাকে স্যাম্পলিং কালেকশন করবে, স্যাম্পলিং কালেকশন করে তাকে তার ভ্যালুয়েশন ঠিক করবে, ভ্যালুয়েশনের পরে তাকে অকশনে নিয়ে যাবে, অকশনে নিয়ে যাওয়ার পরে তার রেট ফিক্স আপ হবে, ফিক্স আপ হওয়ার পরে তার সেল হবে, সেল হলে পরে পরে তার ডেসপাচ হবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার জন্য আপনার 44 ডেজ লাগে, যেটা আমাদের রাজ্যে হলে পরে সেটা লাগবে না। এটা তো তাহলে খুবই একটা বলবো যে মাইলস্টোন, একটা মাইলস্টোন, অবশ্যই মাইলস্টোন। আমি দেখুন আমি আবার রিপিট করছি যে এত বড় একটা সম্ভাবনাময় শিল্প আমাদের রাজ্যে, অত্যন্ত সুপ্রাচীন শিল্প, যেটা একসময় আভিজাত্যের প্রতীক মানা হতো। এই শিল্পের সঙ্গে যারা যুক্ত থাকতেন তারা সত্যি প্রাউড ফিল করতেন, এবং এটা আমাদের সরকারকে রেভিনিউ দিত একটা সময়, ভালো পরিমাণে একটা কনসিডারেবল কোয়ান্টিটি রেভিনিউ আসতো আমাদের টি সেক্টর থেকে, এবং এটা এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা বিশাল অপরচুনিটি ওই জায়গাতে। ইনস্পাইট অফ হ্যাভিং অল পটেনশিয়ালিটি, আমাদের দেখা গেল কি এটাকে দীর্ঘ সময় নেগলেক্ট করা হলো, এবং প্রায় মৃতপ্রায় ছিল, মৃতপ্রায় ছিল। বললাম না যে একদিকে উগ্রপন্থীর নামে একটা 90-র দশকে বড় অনেকগুলি বাগান মালিক চলে গেলেন, ম্যানেজার কিডন্যাপ হলেন, একটা ব্যবসা শুরু হয়ে গেল এবং চা বাগানগুলিকে টার্গেট করা হলো। তারপরে আসছে আমরা দেখেছি যে চিটফান্ড, তারা এসে এখানের মধ্যে জমির মধ্যে অবৈধ কাজ কারবারে লিপ্ত হলো। তো এগুলি যাই হোক, এগুলি এইসব সমস্যাগুলি অতিক্রম করে আজকে আমাদের একটা নতুন পরিবেশে পরিবর্তিত ত্রিপুরায় আজকে কিন্তু চা শিল্প ঘুরে দাঁড়াচ্ছে, এটুকু আপনাকে বলতে পারি। আর এই তার সাথে সাথে যদি আমরা কথায় কথায় যদি বলি যে এই যে চা শিল্প অনেক প্রাচীনতম শিল্প, এবং আপনি যেটা বললেন যে সেটা আভিজাত্যের প্রতীক ছিল এক সময়, এবং এখনও সেটা মোটামুটি আমরা জায়গায় নিয়ে আসতে পেরেছি। এই যে অকশনের ক্ষেত্রটা যে, এবং আমরা দেখি চায়ের ক্ষেত্রে দার্জিলিং বা আসাম টি, এর যে গুণগত পার্থক্যটা আমাদের ত্রিপুরার চায়ের সাথে কতটা বা কি, এটা খুব ভালো বলেছেন আপনি। দেখুন আমাদের চাটা, আমরা হচ্ছে ভারতবর্ষের মধ্যে মানে চায়ের যে অঞ্চল ভিত্তিক যে ভাগ করা আছে, আমরা পঞ্চম মানে 5th রিজিয়নে আছি। আচ্ছা, আমরা পঞ্চম রিজিয়ন অঞ্চল হিসেবে আমরা আছি। তো আমাদের এই যে দার্জিলিং এর চায়ের সঙ্গে আমাদের চায়ের গুণগত মানে বিরাট পার্থক্য থাকবে, সবসময় থাকবে। এটার মেইন রিজন হচ্ছে তার ক্লাইমেটিক কন্ডিশন হচ্ছে টোটালি ডিফারেন্ট। দার্জিলিংয়ে যে আমাদের যে ক্লাইমেটিক কন্ডিশন যেটা আছে, দার্জিলিংয়ের চা ফেমাস ফর ফ্লেভার। আমাদের আসামের চা ফেমাস ফর একটা পার্টিকুলার লিকার ফ্লেভার, পার্টিকুলার এরিয়ার জন্য। আমাদের চায়ের যেটা সবচেয়ে বড় যেটা মানে বিশেষত্ব, সেটা হচ্ছে আমাদের চায়ের গুণগত মান হচ্ছে যেটা, এটা হচ্ছে আমাদের স্ট্রেংথ অফ লিকার হচ্ছে খুব স্ট্রং। আমাদের লিকারের দিক দিয়ে আমাদের চায়ের গুণগত মান অনেক উচ্চ পর্যায়ে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এত ভালো চা, আপনি বলবেন নিশ্চয়ই যে ভালো চা হচ্ছে, তাহলে তারপরে আমরা সেভাবে আমরা সুফল কতটুকু পাচ্ছি বা কি, এটা নিশ্চয়ই আপনি বলবেন। তার আগে আমি বলে দিচ্ছি যে দেখুন, আমাদের এই চাকে বহির্রাজ্যে, আমাদের ত্রিপুরার চাটাকে বহির্রাজ্যে তার রিকগনিশন পাওয়ার জন্যে বা তার গুণগত মান অনুসারে তার বেটার প্রাইস রিয়েলাইজেশনের জন্যে কোনো রকমের পদক্ষেপ, কোনো রকমের মনিটরিং অতীতে আমরা দেখিনি। আচ্ছা, আজকে দেখিনি বলেই সেটা আমরা অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হয়েছি। কিন্তু আজকের দিনে কি হচ্ছে দেখুন, আজকে আমাদের, আমি বলি আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অধীনে আমাদের 5টি বাগান রয়েছে, 2টি ফ্যাক্টরি রয়েছে, সারা রাজ্যে 22টি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি রয়েছে, ম্যানুফ্যাকচার যেখানে হয় চা, সরকারি বেসরকারি মিলে। তো সেখানে আমাদের এই যে আমরা যে বিগত বছরে অর্থাৎ 2024-25 যে ফাইন্যান্সিয়াল ইয়ার গেছে, সেখানে আমরা যে চা অকশন মার্কেটে যে চা আমরা বিক্রি করেছি, আমরা সারা রাজ্যের মধ্যে আমরা ভালো প্রাইস পেয়েছি, হাইয়েস্ট প্রাইস পেয়েছি। ভালো মানে হাইয়েস্ট প্রাইস পেয়েছি, এভারেজ। এই যে এভারেজ মানে গড় মূল্য যেটা আমরা পেয়েছি, এটা মানে আমরা কোনো দিন টিটিডিসি আমরা অতীতে পাইনি। এটা সম্ভব হয়েছে কয়েক বছরের ইতিহাসে। আমার কাছে 5 বছরের ডাটা আছে এখানের মধ্যে। 5 বছরের ডাটা যদি আপনি দেখেন তাহলে পরিষ্কার হয়ে যাবে। আমরা গত অর্থ বছরে যেরকম বললাম যে আমি 194.56 আমরা এভারেজ প্রাইস পেয়েছি। তার আগে আমাদের থাকতো এটা 123 টাকা, 120 টাকা, 112 টাকা, এরকম একটা বিশাল ডিফারেন্সে আমরা পৌঁছেছি। আমাদের চা 250 টাকা থেকে শুরু করে 240 টাকা হয়েছে, 230 টাকা হয়েছে, লাস্টের যে চা বিক্রি হয়েছে সব মিলে আমাদের 194.56 মানে এভারেজ প্রাইস পেয়েছি। সেটা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের ইতিহাসে এই প্রথমবার আমরা এত, আপনাকে অনেক অনেক অভিনন্দন, এত দাম পেয়েছি। আপনাকেও মানে ওয়েলকাম জানাই। কিন্তু দেখুন, এটাতে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি বা বলতে চাই আপনাদের মাধ্যমে সবাইকে, যারা চা শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা দেখছেন অনুষ্ঠানটাকে, আপনাকে বর্তমানে
আপনি যদি কোয়ালিটি চা বানান তাহলে পরে তার ন্যায্য মূল্য আপনি পাবেন, এটা আমরা প্রমাণ করে দেখিয়েছি। আমাদের ত্রিপুরার, আমি তো বললাম এই 5 বছরের যে আমার কাছে যে ডাটা রয়েছে, আমরা এত মানে ভালো প্রাইস আমরা কোনোদিন পাইনি। এবং ইভেন ত্রিপুরা রাজ্যে যে মানে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে তাদের থেকেও আমরা বেশি পেয়েছি। এটা একটা মানে, এবং তার জন্য আমরা একটা অর্থ বছরে আপনাকে বলি আমরা 3,98,00,000 টাকা অতিরিক্ত পেয়েছি সেল প্রসিড। বাহ, হ্যাঁ, তাহলে সেটা তো আমাদের রাজ্যের জন্য ভীষণ একটা ভালো খবর। এবং একটা আমরা যে প্রথমে বলছিলাম যে উদ্যোগ বা প্রযুক্তিকরণের মাধ্যমে যে কোনো উদ্যোগকে আরও বেশি বেশি আধুনিকীকরণের মাধ্যমে আরও বেশি উন্নয়ন ঘটানো সম্ভব। সেই ক্ষেত্রে চা শিল্পে কিন্তু একটা বিরাট পরিবর্তন এসছে। এটাই আমরা যেটা বলতে চেয়েছিলাম, যে আমরা ইতিমধ্যে এই কোয়ালিটিকে ইমপ্রুভ করার জন্য এটাকে যেন আমরা জোর দিয়েছি। কোয়ালিটি, আমরা জানি যে কোয়ালিটি চায়ের কদর রয়েছে, এবং যেটা আমরা করতে গিয়ে সেটা আমরা পরিকাঠামোগত আমরা অনেক কিছু চেঞ্জ আমরা করেছি। আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীকে তথা আপনাদের চ্যানেল যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে ত্রিপুরা চা উন্নয়ন নিগম ইতিমধ্যে আমাদের ভারত সরকারের যে স্কিম রয়েছে এনএসির মাধ্যমে ফান্ড প্রোভাইড করা হয় মডার্নাইজেশনের জন্য। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের সিমনাতে, আমাদের ব্রহ্মকুণ্ডতে একটি অত্যাধুনিক একটি ফ্যাক্টরি রয়েছে। সেখানে আমরা মানে ভারত সরকারের যে স্কিম রয়েছে না, এনএসি মানে নর্থ ইস্টার্ন কাউন্সিলের যে স্কিম রয়েছে, সেই স্কিমের মাধ্যমে আমরা মডার্নাইজেশনের জন্য স্কিমের মানে গিয়ে আমরা কিন্তু এই ফ্যাক্টরিটাকে আরও আধুনিক করেছি। এবং এই বছর আমাদের চায়ের মান গত বছর থেকে আরও বেশি আমরা ভালো হয়েছে। কারণ আমরা ইতিমধ্যে আমরা কনসাইনমেন্ট পাঠিয়েছিলাম গুয়াহাটিতে। আমরা খুব মানে এই পর্যন্ত ত্রিপুরাতে আমাদের মতো দাম কেউ পায়নি আমরা যেটা পাঠিয়েছি। আচ্ছা, মানে আজকে পর্যন্ত কেউ আমাদের মতো গুণগত মানটা অনেক বেড়েছে। তা আমি তার জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এই কারণে দেখুন, এই যে দেশের প্রধানমন্ত্রী প্রায়ই বলেন নর্থ ইস্টকে অষ্টলক্ষ্মী বলে উনি বলেন, এবং নর্থ ইস্টকে যেভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য উনি যেইভাবে মানে প্রচেষ্টা চালিয়েছেন, একের পর এক উনি প্রচেষ্টার উনি চালু রেখেছেন, সেটা একটা ঐতিহাসিক, আমরা কখনো দেখিনি। এটাকে এখন অ্যাক্টিস্ট হিসেবে উনি দেখার জন্য বলছেন, এবং কাজে আগে শুধু কথা হতো, গল্প হতো, কিন্তু আজকের দিনে কিন্তু করে দেখাচ্ছেন। সত্যি মানে কাজ করে দেখাচ্ছেন। পুরো নর্থ ইস্টের মধ্যে এখন চেহারা পাল্টে গেছে। সেখানে কোনো শিল্প, কোনো যেটা বলছিলাম আরেকটা কথা, যে রাজ্যে দেখুন, যে কোনো রাজ্যে শিল্প প্রতিষ্ঠা করার আগে সবচেয়ে বড় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। একদম একদম। তো আমাদের রাজ্যে একটু আগে যেটা কতগুলি কথা বলছিলাম, যে একটা সময় ইনসার্জেন্সির ব্যাপার ছিল, এই ছিল। তো এখানে কেউ আগ্রহ দেখাননি বাইরের কোনো শিল্পপতিরা, অনেকে এখান থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন, চলে গেছেন। কিন্তু খুবই আনন্দের বিষয় যে এখন আমাদের রাজ্যে আইন শৃঙ্খলার পরিবেশ এত সুন্দর হয়েছে, এবং আমাদের যারা একসময় এখানে ফিরেও তাকাতেন না, আজকে কিন্তু নতুন মালিকরা আসছেন, নতুন ইনভেস্টররা আসছেন, আমাদের রাজ্যে ইনভেস্ট করছেন। এবং আপনারা শুনেছেন কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে আমাদের যে নর্থ ইস্টের যে ছিল, আমাদের যে ইনভেস্টমেন্ট সামিট ছিল, সেখানে আমাদের রাজ্যের জন্য, দেশের পুরো নর্থ ইস্টের জন্য 32,000 কোটি টাকা স্যাংশন করেছে। তার জন্য ত্রিপুরার মধ্যে ছিল 15,000 কোটি টাকার উপরে। সত্যি আমরা হাফের কাছাকাছি। এটা কেন এখানে বেশি পরিমাণ ইনভেস্টর আসতে যাচ্ছেন? আইন শৃঙ্খলা ভালো বলে, সরকারের সুশাসন, আমাদের সমস্ত দিক দিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছে। একটা সময় আমাদের নেগেটিভ প্রচার ছিল, এবং আমাদের রাজ্যে কেউ আসতেও ভয় পেতেন। আমাদের আত্মীয় স্বজন অনেক ত্রিপুরার বাইরে থাকতেন, কলকাতায় থাকতেন, ওরা আসতে চাইতেন না। আজকে ইনভেস্টর আসবে তার দূরে কথা, আত্মীয় স্বজনরাই আসতেন না। আজকে কিন্তু সেই পরিবেশ নেই। আজকে রাজ্যে একটা শিল্পের বাতাবরণ তৈরি হয়েছে, এবং রাজ্যে ইনভেস্টররা প্রচুর পরিমাণে আসছেন। আমাদের চা শিল্পের মধ্যেও এই গত কয়েক বছরে বেশ কয়েকটি নতুন কোম্পানি আমাদের রাজ্যে প্রবেশ করেছে। তো এটা জন্য আমরা দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই আমরা ধন্যবাদ দেব। একদম একদম। তার সাথে সাথে আমরা যে কথাগুলো বলছিলাম এবং দাদা থেকে যে কথাগুলো নতুন করে শুনলাম, যেমন আমাদের যে চা শ্রমিকদের যে বিভিন্ন শ্রমিক কল্যাণ প্রকল্পগুলো রয়েছে, তথা আমাদের ভারত সরকারের অধীন যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, সেটা জল জীবন মিশন হোক বা প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, আয়ুষ্মান যোজনা হোক, সেগুলোর আয়ত্তে কিন্তু তারা এখন রয়েছেন, এবং তাদের যে নিজেদের
থেকে একটা অন্যত্র ভাবা বা একটু অন্য লোক ভাবা, সেই ভাবাটা কিন্তু অনেক বন্ধ হয়ে গেছে। দেখুন তারা তো নিজেদেরকে একটু মানে কি বলবো একটু আলাদা ভাবতেন না, আমাদের সমাজ থেকে একটু আলাদা। দেশের প্রধানমন্ত্রী, আমাদের সরকার, ভারত সরকার বলুন, রাজ্য সরকার বলুন, সমাজের অন্তিম ব্যক্তিকে অগ্রাধিকার দিয়ে কিন্তু সমস্ত যোজনা নীতিমালা তৈরি করছেন। তারই সুফল কিন্তু আজকে আমাদের চা শ্রমিকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা আজকে যদি আমরা দেখি তাদের যে আর্থসামাজিক অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে, কারণ সরকার তাদের মানে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সব দিক দিয়ে মানে অলরাউন্ড ডেভেলপমেন্টের কথা মাথায় রেখেই বিভিন্ন যোজনা চালু করেছেন এবং সেগুলি তারা সুফল আজকে পাচ্ছেন। তাহলে আমরা কি বলতে পারি যে এই যে অন্যত্ব বা নিজেকে যে অন্য ভাবা, সেই ভাবাটা তো কিন্তু এখন তাদের মধ্যে নেই, একেবারেই নেই। এবং বললাম তো তারা তো এখন যথেষ্ট খুশিতে আছেন এবং তারা এখন একটা আশার আলো দেখছেন কিনা আমাদের রাজ্যে চা শিল্পের সামগ্রিক বিকাশের জন্য সরকারের যে চিন্তাভাবনা বা সরকারের যে পদক্ষেপ অত্যন্ত। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে জমি পাট্টা দিচ্ছেন। এটা কিন্তু একটা বিরাট বিষয় না, যে এটা আমরা কখনো ভাবতেই পারিনি। এবং এই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টাই কিন্তু আজকে আমরা অকশন সেন্টার পেতে যাচ্ছি। এটা আমাদের এই প্রান্তিক রাজ্য ত্রিপুরাতে আমরা অকশন সেন্টার হবে, এটা মানে ভাবতেও অবাক লাগে। এটা সম্ভব হয়েছে আমাদের মানে কেন্দ্রে মানে আমাদের ডাবল ইঞ্জিন সরকার আছে বলেই আজকে কিন্তু আমাদের রাজ্যের মানুষ সে সুবিধা পাচ্ছে। এটা মানে অকশন সেন্টার হওয়ার সাথে সাথে ত্রিপুরার একটা আলাদা পরিচিতি ঘটবে রাজ্যের বাইরে, ইভেন দেশের বাইরে। এটা আমাদের একটা বড় প্রাপ্তি, এটা আমাদের একটা বিশাল প্রাপ্তি। এবং তার তো বললামই যে আমাদের এছাড়াও রাজ্যের যারা চা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা তো তার সুবিধা পাবেনই, প্রত্যক্ষভাবে যারা সেলাররা আছেন পাবেন, বায়াররা সুবিধা পাবেন, এবং শিল্পের সঙ্গে শ্রমজীবী অংশের মানুষ থেকে শুরু করে যারা প্রত্যেকেই কিন্তু তার উপকৃত হবেন। এটা আজকে আমরা দেখুন এই যে এই আমাদের রাজ্যের মানুষের যে পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, এই সমাজের প্রান্তিক ব্যক্তি মানে সমাজের অন্তিম স্তরে যারা রয়েছে তাদের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে পরে তো আপনি সম্ভবই না। রাজ্যের দেশের প্রধানমন্ত্রী বিকশিত ভারতের স্বপ্ন নিয়ে কাজ করছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিশায় রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। তাই সেখানে কোনো একটি অংশের মানুষকে তার থেকে বাদ রেখে বিকশিত ভারত হবে না, বিকশিত ত্রিপুরা হবে না। তো সরকার সেই দিশায় কাজ করছে বলেই কিন্তু আজকে আমাদের সামগ্রিকভাবে তাদের আজকে আর্থসামাজিক অবস্থার বিশাল পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আজকে জেনে অবাক হবেন যে একসময় চা শ্রমিকদের পরিবারের মধ্যে এখন কিন্তু শিক্ষকতার চাকরি করছেন, পুলিশের চাকরি করছেন। সেটা সম্ভব হচ্ছে সরকারের যে এডুকেশন সুবিধা যেগুলি এবং উদারনীতি, উদারনীতির কারণে কিন্তু বিশেষ করে শিক্ষার একটা বিশাল সুবিধা আমাদের আজকে তারা পাচ্ছেন। তো এটা একটা বিশাল দিক। আমার বলার হচ্ছে কি জানুন, দেখুন এগুলি করা যেত, এগুলি আগেও ইচ্ছা করলে করা যেত, কিন্তু যেহেতু 110 বছরের ইতিহাস এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম তাদের চায়েরও মানে 200 বছরের ইতিহাস রয়েছে। এই 200 বছরে সারা পৃথিবীতে চাকে মানে আসামকে যেভাবে চা উৎপাদনকারী রাজ্য হিসেবে চিনে, আমাদের রাজ্যেরও কিন্তু এরকম একটা পরিচিতি থাকার কথা ছিল। তো যদি আজকে পার্শ্ববর্তী রাজ্য আসামকে যদি সবাই চাকে কেন্দ্র করে চিনে, তা আমার রাজ্যকে কেন চিনবে না, যেখানে 110 বছরের ইতিহাস। ভীষণ। এবং আমরা আজকে এই কথাগুলোর ফাঁকে ফাঁকে যে এখন যে কথাটা বললেন দাদা, তার সাথে আমরা একটা হিন্দি কথা এখানে চলে আসে, দের আয়ে দুরুস্ত আয়ে। তারপরেও আমরা বলতে পারি যে আমরা যেহেতু শুরু করেছি, একবার শুরু যখন হয়েছে, এটা সরকারের উদারনীতি হোক বা সরকারের এই যে দৃষ্টিভঙ্গি রয়েছে যে সকলকে নিয়ে একসাথে উন্নয়ন, সেই উন্নয়নের ক্ষেত্রে বা কোথাও গিয়ে একটি জায়গায় সেখানে যেন সীমাবদ্ধ না থাকে, একদম প্রান্তিক মানুষ অবধি যেন সেই সীমাটা, সেই সুখটা বা সেই শান্তিটা পায়, তার জন্যই কিন্তু সরকার সচেষ্ট। এবং এখন চলে আসবে একদম সরাসরি একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের এই চা উন্নয়ন নিগম যেটা রয়েছে সেটাকে নিয়ে একটু বলুন অল্প কিছুক্ষণে। চা উন্নয়ন নিগম তো বললামই আপনাকে যে আমাদের এই চা উন্নয়ন নিগমের জন্ম হয়েছিল 1980 সালে। 1980 সাল থেকে তো ওইদিকে 20 আর এখানে 45 বছর। 45 বছরে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পরিচালনায় বাগান পরিচালিত হচ্ছে, ফ্যাক্টরি পরিচালিত হচ্ছে। তো আজকের দিনে আমরা 5টি বাগানকে আমরা চালাচ্ছি সরাসরি আমাদের নিয়ন্ত্রণে, আর 2টি ফ্যাক্টরি আছে। তো সেখানে আমাদের প্রায় 600-র উপরে আমাদের ওয়ার্কাররা কাজ করেন, শ্রমজীবী অংশের মানুষ রয়েছেন। এছাড়া আমাদের শ্রমিক কর্মচারীর সংখ্যা রয়েছেন প্রায় 60 থেকে 65-র মতো বিভিন্ন ক্যাটাগরিতে।
আমরা মানে চা উন্নয়ন নিগম আমি আমাদের এই সরকার আসার পরে আমাদের এই যে করোনা পিরিয়ড যেটা ছিল আমাদের করোনা পিরিয়ডে কিন্তু আমাদের রাজ্য সরকার কিন্তু চা বাগানগুলিকে চালু রেখেছেন। হ্যাঁ, এবং আমাদের চা উন্নয়ন নিগম কতগুলি বিশেষ এই সরকার আসার পরে আমাদের এই বিশেষ করে রেশন শপের মধ্য দিয়ে আমাদের রাজ্যের মানুষকে আমাদের চা উন্নয়ন নিগমের উৎপাদিত চাকে খুব স্বল্প মূল্যে পৌঁছে দেওয়ার জন্য একটা পদক্ষেপ নিয়েছে। তারই ফলশ্রুতি হিসেবে আজকে আমরা রেশন শপের মাধ্যমে আমরা চা দিচ্ছি এবং সেই চায়ের গুণগত মান যথেষ্ট ভালো জায়গায় আছে এবং দিনকে দিন তার ডিমান্ড বাড়ছে। ডিমান্ড অনুসারে এখন আমরা সাপ্লাই দিতে আমরা হিমশিম খাচ্ছি, এটুকু আপনাকে বলতে পারি। আর তাহলে এই যে আপনারা যে এই যে স্বল্প মূল্যে যে বিভিন্ন রেশন শপে আপনারা এই যে চা প্রদান করছেন, তার সরাসরি প্রভাব কি আমাদের এই আর্থিক উন্নয়নে পড়ছে? নিশ্চয়ই নিশ্চয়ই, তা তো পড়বেই। কারণ কি দেখুন, এটা আপনি তো জানেন যে সরকার মানে হচ্ছে আমাদের স্টেট হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। হ্যাঁ, একদম ওয়েলফেয়ার স্টেট। এখানে আমাদের মুনাফা তো আমাদের মেইন টার্গেট না। আমাদের রাজ্যের মানুষ যাতে আমাদের উৎপাদিত চায়ের গুণগত মান পরখ করতে পারে, তার জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে মাথায় রেখে চা উন্নয়ন নিগম চাটা দিচ্ছে আমাদের খুব স্বল্প মূল্যে রেশন শপের মাধ্যমে। আপনি ঠিক বলেছেন, রেশন শপে আমরা এই অর্থ বছরে মানে বিগত অর্থ বছরে আমরা 3,09,000 কেজি চা আমরা রেশন শপে দিয়েছি। আচ্ছা, তো আমরা রেশন 4,48,000 মানে 4,48,000 কেজি চা পাঠিয়েছি আমরা অকশনে, আর 3,09,000 কেজি চা দিয়েছি আমরা পিডিএস সিস্টেমে। তো সেখানে পিডিএসে যেহেতু আমরা সাবসিডাইজড রেটে আমরা দিচ্ছি, অকশন থেকে আমরা অনেক কম দামে দিতে হচ্ছে আমাদের, যেহেতু সরকারের কমিটমেন্ট এটা, এবং আমাদের ওয়েলফেয়ার স্টেট যেটা বললাম সেটা দিচ্ছি বলে কিন্তু আমি বলতে পারি যে আমাদের এই অর্থ বছরে যদি পিডিএস এর চাটা আমি অকশনে পাঠাতাম তাহলে 2,16,00,000 টাকা বেশি পেতাম, মানে অনেক বেশি পেতাম। হ্যাঁ, তো এটা ঘটনা। তো আপনি নিশ্চয়ই বলবেন তাহলে আপনারা এত ভালো দাম পাচ্ছেন, তো এখন টিটিডিসি কি লাভে আছে না লোকসানে আছে? তো দেখুন, আমি লাভ আছে এই জিনিসটাও আপনাদের সামনে বলতে পারবো না, লোকসানে আছে এটাও বলতে পারবো না। তার কারণ হচ্ছে যেটা বললাম যে আমাদের যেটা গভর্নমেন্টের যেটা কমিটমেন্ট আছে স্টেট গভর্নমেন্টের, আমরা দিচ্ছি রেশন শপের মাধ্যমে চা। আমি ওই চাটা যদি আমি অকশনে পাঠাতাম তাহলে কিন্তু আমি অতিরিক্ত 2,16,00,000 টাকাই বেশি অতিরিক্ত পেতাম। তো সে নিয়ে আমরা এখন অকশনে আমরা যেহেতু মজুরি বৃদ্ধি পেয়েছে, চা শ্রমিকদের মজুরি আমরা বৃদ্ধি করেছি, এখন আমরা এই পিডিএসে যে চাটা দিচ্ছি, আজকেই আমার বোর্ড মিটিং গেছে, তো সেখানে আমরা মানে প্রতি কেজিতে 20 টাকা বৃদ্ধি করার প্রস্তাব এসছে এবং সেটা অনুমোদিতও হয়েছে। তো আমরা এটা হলে পরে আমাদের মানে লোকসানের বিষয় থাকবে না, হ্যাঁ, অনেকটাই পোষানো যাবে। তারপরেও এটা একটা ভীষণ সুন্দর কথার আমরা বলবো, আজকে আমি যারা এখানে রয়েছেন আমাদেরকে যারা দেখছেন তারা নিশ্চয়ই এটা ভীষণ আমাদের মনে লেগেছে, এই কথাটা ভীষণ ভালো লেগেছে। কারণ আমাদের স্টেট একটি ওয়েলফেয়ার স্টেট, এটা বলেছেন খুব ভালো কথা একটা, যেটা শুধুমাত্র মুনাফা দেখছে না, যে শুধুমাত্র সরকারিভাবে যদি আমরা দেখতাম যে এই জায়গা থেকে কতটা মুনাফা বা কতটা লাভ হচ্ছে, সেই ক্ষেত্রে হলে আর অন্যরকম ছিল। কিন্তু সেটা শুধু আমরা দেখছেন না, সরকার দেখছেন যে আমাদের রাজ্যবাসী যে উৎপাদিত চা আছে রাজ্যের, তার গুণগত মান যেন রাজ্যবাসী নিজে পরখ করতে পারেন। একটা সময় ছিল এগুলো সুযোগ ছিল না, কারণ আপনার চাটাই বাইরে যেত অন্য ব্র্যান্ডে আপনার কাছে আসতো। একদম ঠিক। তো এটা তো আপনার চাকে আমরা এটার জন্য না হয়, এবং আমাদের আপনারা জানেন যেহেতু আমাদের নিগমের মাধ্যমে যেহেতু আমরা পাউচ প্যাকেট আমরা সরাসরি দিচ্ছি, এখানে কোনো ব্লেন্ডিং নেই, এখানে একদম গার্ডেন ফ্রেশ চা আমরা দিচ্ছি, এখানে কোনো রকমের মিক্সিং এর কোনো ব্যাপার নেই। তো এতে করে আমরা এটা উপলব্ধি করছি যে সারা রাজ্যে আমাদের প্রতিটি রেশন শপে আমাদের প্রচণ্ড ডিমান্ড বাড়ছে, এবং সেই ডিমান্ড অনুসারে আমরা মানে ঠিকমতো সাপ্লাই করে উঠতে পারছি না, অনেকটা সমস্যাও হচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি যাতে আমাদের চাহিদা অনুসারে যাতে আমরা এটা চালু রাখতে পারি। তো আমরা এই মানে ত্রিপুরার উৎপাদিত এই চাটাকে বিশেষ করে পিডিএস এর মাধ্যমে যে আমরা দিচ্ছি, তাতে করে কিন্তু এই রাজ্যের মানুষ একটা আলাদা করে একটা ধারণা তৈরি হয়েছে যে ত্রিপুরার চাও কোনো অংশে খারাপ না, খুবই ভালো না বলুক, কিন্তু কোনো অংশে খারাপ না। এটুকু তো আমি বলছি না যে আমার চাটা দার্জিলিং এর চা হবে, কারণ দার্জিলিং এর ক্লাইমেট, দার্জিলিং এর এটা সম্পূর্ণ আলাদা।
আমাদের যেটা বললাম, আমাদের যে রিজিয়ন অনুসারে তার ক্লাইমেটিক কন্ডিশনও চেঞ্জ হয়, সেই অনুসারে হয়। আমাদের যে অবস্থায় আমরা রয়েছি পরিবেশগতভাবে, সেখানে চেষ্টা করা হচ্ছে যেন চাটাকে আরো বেশি। আমি এটা বলি যে আবারও আমি বলছি আপনার মাধ্যমে যে আমাদের চায়ের সবচেয়ে বিশেষত্ব যেটা, এটা হচ্ছে আমাদের লিকারের দিক দিয়ে খুব স্ট্রং আছে, এবং মানে বিশেষ করে পৃথিবীর যে কোনো ঠান্ডা দেশ যেখানে রয়েছে সেখানে কিন্তু আমাদের এই স্ট্রং লিকার যেটা দেওয়া হয়, এই চায়ের খুব কদর থাকে, খুব ডিমান্ড থাকে। তো আমরা এই ত্রিপুরার চাকে এরকম আলাদা করে বিদেশের মাটিতে যাতে আমরা পৌঁছাতে পারি, সেই দিশায় আমরা কাজ করছি। সেই দিশায় আমরা কাজ করছি, এবং রাজ্যের বাইরেও আমাদের যাতে একটা জাতীয় স্তরে আমাদের যাতে একটা রিকগনিশন হয়, তার জন্য ত্রিপুরা চা উন্নয়ন নিগম অনেকগুলি প্রচেষ্টা মানে হাতে নিয়েছে। আমরা চেষ্টা করছি যাতে করে আমরা জাতীয় স্তরেও আমাদের একটা পরিচিতি লাভ হয়। ভীষণ ভালো, অনেক অনেক অভিনন্দন জানাবো আপনাকে এবং আপনার চা উন্নয়ন নিগমকে, সকল কর্মীদের, শ্রমিক ভাইদের বোনেদের, যে এত সুন্দরভাবে আমাদের রাজ্যের একটা এমন শিল্প, প্রাচীনতম শিল্প, তাকে আবারও সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট রয়েছেন আপনারা। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমি বলবো যে কথাটা দাদার কথায় আমরা একসাথে এখানে বলবো, চা খেতে আমরা অনেকেই, বা চা পান করতে আমরা অনেকেই পছন্দ করি, তবে সেটা যখন আমার নিজস্ব রাজ্যের হয়, সেটা যদি ত্রিপুরার নাম লেখা থাকে সেখানে, তাহলে সেটার কিন্তু মাধুর্য আরও অনেক বেশি বেড়ে যায়। খুব ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আজকে অনেক অনেক কথা শুনলাম, জানলাম নতুন করে। আমাদের চা উন্নয়ন নিগমকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তাদের এই যে যাত্রা আরও বেশি বেশি উন্নত হোক, আরও ভালো করে হোক, এবং বিশ্বের দরবারে ত্রিপুরার চা একটা নিজের ছাপ রেখে যাক, সেই শুভেচ্ছা জানিয়ে, সেই শুভকামনা জানিয়ে আজকে শেষ করব অনুষ্ঠান। নমস্কার। নমস্কার।